এইমাত্র গেজেট প্রকাশ। অবশেষে বাড়ি ভাড়া ৭০% বৃদ্ধি ও পেনশন সুবিধা ১০০%। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের জন্য গেজেট প্রকাশ করলেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে বাড়ি ভাড়া ৭০% সহ পেনশন সুবিধা শতভাগ করা হবে। কেননা বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া ৫০% দেওয়া হলেও খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম নয়। যদিও ২০২৬ সালে নবম পে স্কেলে বেতন বৃদ্ধি করা হয়েছে বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা, তবে বাড়ি ভাড়া আগের পদ্ধতিতে ৫০% পর্যন্ত বৃদ্ধি থাকলে কর্মচারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু বর্তমান সময় সকল কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, তাই আর কোনো ধরনের সময় বিলম্ব না করে ৭০% পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন একটি সিদ্ধান্ত চালু করা হয়েছে। পে কমিশনের সূত্র বলেন, যদি এই দুইটি ভাতা পুনরায় চালু করা হয় তাহলে কর্মচারীদের দীর্ঘদিনের যত ধরনের আর্থিক সমস্যা ছিল সকল সমস্যা দূর করা সম্ভব। কিন্তু পূর্বের সরকার এই দুইটি ভাতা বন্ধ করে দেওয়ায় কর্মচারীদের অর্থনৈতিক শক্তি হ্রাস পায়। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের সঙ্গে বৈঠক করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে আসে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পে কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে মোট চাকরিজীবীর সংখ্যা রয়েছে ২২ লক্ষ। তবে বর্তমান রাজস্ব খাতভুক্ত ১৪ লক্ষ চাকরিজীবী থাকলেও সর্বসাকুল্যে ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করার ফলে পে কমিশনের বিভিন্ন সূত্রে ইতিবাচক তথ্য তুলে ধরেন। পে কমিশনের ২৫ সদস্য বলেন, কোনোভাবেই আমরা নির্বাচিত সরকারের হাতে বেতন বৃদ্ধির দায়িত্ব দিতে চাই না। যেভাবেই হোক এই সরকারের আমলে বেতন বৃদ্ধি করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটানো হবে। যেহেতু বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, তবে সকল সমস্যার সমাধানের মূলে রয়েছে বেতন জটিলতা। যদি বেতনের জটিলতা দূর করা সম্ভব হয় তাহলে দেশের অর্থনৈতিক শক্তি ক্রমশই বৃদ্ধি পাবে। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের যে হতাশ অবস্থানগুলো লক্ষ্য করা যাচ্ছে, এগুলো আর নতুন করে সৃষ্টি হবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমরা যখন অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে বেতন বৃদ্ধির দায়িত্বগুলো নেই তখন থেকে বৈষম্য দূরীকরণের বিষয়গুলো মাথায় আসে, যার ফলে আমরা বৈষম্য দূর করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত নিতে শুরু করি। শেষ পর্যন্ত পে কমিশন যে রিপোর্ট আমাদের হাতে উপস্থাপন করেছেন সেখানে বেতন বৃদ্ধি সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটা যদিও বর্তমান সময় কম, তবে দেশের অর্থনৈতিক সমীক্ষাগুলো লক্ষ্য করে এটা যথেষ্ট একটি সিদ্ধান্ত। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা এই বেতন দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হবেন। এছাড়াও দীর্ঘদিনের যে বৈষম্য ছিল এই বৈষম্যগুলো নিয়ে নতুন করে তাদের অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হবে না। অবসরকালীন ভাতা কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, যদিও আমাদেরকে পূর্ণকালীন কমিটি এবং বেতন বৃদ্ধির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে আমরা আংশিক কাজগুলো করে যাচ্ছি। বিশেষ করে শুধুমাত্র বেতন বৃদ্ধির কাজের দায়িত্বটি হাতে নিয়েছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক এবং দীর্ঘদিনে যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যার সমাধান আসুক। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের আর্থিক অসহায়তা থেকে নতুনভাবে বাঁচতে সাহায্য করবে এই পে স্কেল, যার ফলে যারা ইতিমধ্যে অবসরে গেছেন তাদের জন্য অবসর ভাতা শতভাগ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে পে কমিশন। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করা না হলে নির্বাচিত সরকার শতভাগ পেনশন সুবিধা বাস্তবায়ন করবেন। একই সঙ্গে পে কমিশন বলেন, দেশের প্রথম সারির নাগরিক বলা হয় সরকারি চাকরিজীবীদেরকে। তাই সরকারি চাকরিজীবীদের যত ধরনের আর্থিক সমস্যা আছে সবগুলোর সময় বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করাই হবে পে কমিশন ও অর্থ উপদেষ্টার অন্যতম দায়িত্ব। শেষ পর্যন্ত পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় যে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্তগুলো প্রবল ইতিবাচক তথ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।